তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি চ্যাং নামের একটা গ্যাংস্টারকে। আসলে এই গ্যাংস্টার এই শহরে যত গ্যাংস্টার আছে তাদের কাছে খুবই পরিচিত একটা চেহারা। আসলে সে তার সাহস এবং কর্মদক্ষতার জন্য সবার মাঝে পরিচিত। এই শহরে এমন খুবই কমই গ্যাংস্টার আছে যারা কিনা মার্ডার করেছে, কিন্তু চ্যাংয়ের নাম তাদের মধ্যে সবার উপরের দিকে আছে, কারণ চ্যাং সবচেয়ে কম বয়সে এই কাজটা সম্পন্ন করেছে। যদিও আজকে চ্যাং এখানে একটা মাফিয়া বসের ফিনরেলের মধ্যে এসেছে, তবে চ্যাং এখানে কান্নাকাটি বা অনুশোচনা দেখানোর জন্য আসেনি। সে এখানে এসেছে তার কোনো টার্গেটকে মারার জন্য, মানে সে এখানেও একটা মিশনে এসেছে। আর যখন ফিনরেলের সমস্ত কর্মকাণ্ড শুরু হয়ে যায় আর কেউ এই জিনিসটা কল্পনাও করেনি যে এখানে এত ভয়ঙ্কর কিছু একটা হতে পারে, তখনই চ্যান তার পকেট থেকে গানটা বের করে তার টার্গেট মাফিয়াকে শ্যুট করে দেয়। আর সে তার উপরে এতগুলো গুলি করে যেন তার সাথে তার জনমের শত্রুতা। আর এই সমস্ত ব্যাপারগুলোতে এখানে এত ভয়ঙ্কর হট্টগোল শুরু হয়ে যায় যে চ্যাং খুবই সহজেই এখান থেকে বেরিয়ে যাওয়া শুরু করে। তবে এই ফিনরেলটাকে কাভার করার জন্য কিছু পুলিশ অফিসারও এখানে ছিল, যাদের লিডার ছিল ক্যাপ্টেন জোরো। আমরা জানতে পারি ক্যাপ্টেন জোরো পুলিশ অফিসারদের মধ্যে খুবই বিখ্যাত। সে খুবই সৎ এবং খুবই বুদ্ধিমান একজন পুলিশ অফিসার। এখন যখনই গুলির আওয়াজ তারা শুনতে পারে তখন তারা সবাই চ্যাংকে ধরার জন্য তাকে ফলো করা শুরু করে। যদিও চ্যাং একে করে সমস্ত গুন্ডা এবং সমস্ত পুলিশদের ফাঁকি দিয়ে চলে যায়, তবে ক্যাপ্টেন জোরোকে সে ফাঁকি দিতে পারে না, কারণ ক্যাপ্টেন জোরো তার মতোই একজন বুদ্ধিমান খেলোয়াড় ছিল। এই জন্য একটা সময় তাকে ফলো করতে করতে একটা সরু গলিতে গিয়ে ক্যাপ্টেন জোরো চ্যাংকে ধরেই ফেলে। এখানে তাদের দুজনের মধ্যেই খুবই ভয়ঙ্কর রকমের মারামারি শুরু হয়ে যায়, কারণ তারা দুজনেই ছিল খুবই ভয়ঙ্কর ফাইটার। আমরা দেখতে পারি তারা একে অন্যকে এমন করে পেটানো শুরু করে যেন একে অন্যকে আজকে তারা মেরেই ফেলবে। যেহেতু ক্যাপ্টেন জোরোর সে চ্যাংয়ের ফাইটিং স্কিল একটু বেশি ছিল, এই জন্য সে আচ্ছা রকম করে ক্যাপ্টেন জোরোকে ধোলাই করে তাকে আত্মরা করে ফেলে দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তবে ক্যাপ্টেন জোরো এত সহজে হাল ছাড়ার পাত্র ছিল না। সে সেই অবস্থা থেকে কোনো রকমের রিকভারি করে সে আবারও চ্যাংকে ফলো করা শুরু করে। আর একটা পর্যায়ে বিল্ডিংয়ের কোনো একটা জায়গায় গিয়ে ফাইনালি সে চ্যাংকে আরও একবার ধরে ফেলে। যদিও এবার চ্যাংকে জোরো আচ্ছা রকম করে ধোলাই করে, তবে যেহেতু চ্যাং খুবই ইয়াং এবং খুবই শক্তিশালী ছিল, এই জন্য সে জোরোকে আচ্ছা রকম করে ধোলাই করে তার চেহারার 12টাই বাজিয়ে দেয়। আর আরও একটু পিটিয়ে তাকে আধমরা করে কোনো রকমে চ্যাং এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর এই ঘটনার পর থেকে আমরা জানতে পারি চ্যাং আর কোনো লোকাল গুন্ডাদের মধ্যে ছিল না। সে এখন হয়ে গিয়েছিল তাইওয়ানের মোস্ট ওয়ান্টেড একজন ক্রিমিনাল, যে কিনা তার মিশনকে সফল করার জন্য যেই কোনো কিছু করতে পারে। তো এখান থেকে আমরা চলে আসি 4 বছর সামনে। আমরা জানতে পারি যে চ্যাং এখন পর্যন্ত জীবিত ছিল আর সে এখন পর্যন্ত সমস্ত কর্মকাণ্ডগুলো পরিচালনা করে যাচ্ছিল। তবে তখনই তাকে একটা লেডি ডক্টর কল দেয় আর সে তাকে বলে যে তোমার মায়ের অপারেশন হতে যাচ্ছে, সো তোমাকে 2 ঘন্টার মধ্যে এখানে আসতে হবে। আর তখন আমরা এই ব্যাপারটা জানতে পারি যে সেই ঘটনার পরে চ্যাং আন্ডারগ্রাউন্ড হয়ে গিয়েছিল। আর এই লেডি ডক্টর ছাড়া আর কেউই ব্যাপারটা জানে না যে চ্যাং আসলে কোথায় আছে এবং কিভাবে আছে। যাই হোক, এরপরে যতক্ষণে চ্যাং হসপিটালে এসে পৌঁছায় ততক্ষণে সে জানতে পারে তার গ্র্যান্ডমাদারের মৃত্যু হয়ে গেছে। আসলে তার আসার আগেই একটা অপারেশন করতে গিয়ে তার গ্র্যান্ডমাদারের মৃত্যু হয়ে গিয়েছিল। যেহেতু তার বয়স অনেক হয়ে গিয়েছিল, এই জন্য এই অপারেশনের ধাক্কা সে সহ্য করতে পারেনি। আর এই ব্যাপারটা শোনার পরে চ্যাং একেবারে আকাশ থেকে মাটিতে পড়ে যায়। আসলে তার গ্র্যান্ডমাদার তার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একজন পার্সন ছিল, কারণ এই পৃথিবীতে তার গ্র্যান্ডমাদার ছাড়া তার কেউই ছিল না। তার বাবা মার তো মৃত্যু অনেক আগেই হয়ে গিয়েছিল। এই জন্য চ্যাং ভেতর থেকে প্রচণ্ড ভেঙে পড়ে সেখানে কান্নাকাটি করা শুরু করে। তবে যেহেতু সেই দেশের মোস্ট ওয়ান্টেড একজন ক্রিমিনাল, এই জন্য তার এখানে বেশিক্ষণ থাকাটা সেফ ছিল না। এই জন্য ডক্টর তাকে হসপিটালের বাইরে একটা ফুড কর্নারে মিট করার জন্য বলে। তো এরপরে ডক্টর কিম চ্যাংকে তার দাদির ব্যাগটা দিয়ে দেয়, যেটা মৃত্যুর আগে ডক্টরকে তার দাদি দিয়েছিল। আর যখন চ্যাং এই ব্যাগটা খুলে তখন সেটার মধ্যে অনেকগুলো টাকা পেয়ে যায় আর একটা পিঙ্ক কালারের ঘড়ি পেয়ে যায়। আসলে এই ঘড়িটা ছিল সেই ঘড়িটা যেটা লাস্ট টাইম চ্যাং তার দাদিকে গিফট করেছিল। এই জন্য তার স্মৃতিটাকে সবসময় সঙ্গে রাখার জন্য সে এই ঘড়িটাকে হাতে পরে ফেলে। আর এরপরে ডক্টর কিম তার নিজের মেডিকেল রিপোর্টগুলো তাকে দেখায়। আসলে তখন আমরা জানতে পারি চ্যাংয়ের স্টেজ 4 লং ক্যান্সার হয়েছে। আর এই জিনিসটা এই জন্য হয়েছে কারণ ছোটোবেলা থেকেই সে একজন চেইন স্মোকার ছিল। আর এগুলো শোনার পরে চ্যাং ডক্টরকে জিজ্ঞেস করে যে আমার কাছে আর কতদিন সময় আছে। তখন ডক্টর তাকে বলে তোমার কাছে মাত্র 3 মাসের মতো সময় আছে, 3 মাস পরেই তোমাকে মরতে হবে। আর তখন এদিকে আমরা দেখতে পারি চ্যাংয়ের গ্র্যান্ডমায়ের মৃত্যুর খবরটা পুলিশের কাছ পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য ক্যাপ্টেন জোরো দ্রুত হসপিটালে চলে আসে আর ডক্টর কিমের সঙ্গে মিট করে তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। সে বারবার করে চ্যাং সম্পর্কেই তাকে জিজ্ঞাসাবাদ করছিল। তবে ডক্টর কিম তার সামনে এমন একটা বাহানা করছিল যেন সে চ্যাংকে চিনেই না। আর ক্যাপ্টেন জোরোর বারবার করে রিকোয়েস্ট করা সত্ত্বেও ডক্টর কিম কোনোভাবেই মুখ খুলতে রাজি হয় না। আসলে ডক্টর কিমের মনে হচ্ছিল যে যেহেতু চ্যাংয়ের কাছে 3 মাস সময় আছে, এই জন্য 3 মাস পরে তো তার এমনিতেই মরতে হবে। সো সে চাইছিল না যে জীবনের শেষ 3টা মাস সে জেলের মধ্যে পার করুক। এরপর আমরা দেখতে পারি চ্যাং একটা মন্দিরে এসে তার গডকে বারবার করে জিজ্ঞেস করা শুরু করে যে এখন আসলে তার কি করা উচিত। তার গড যাতে করে তাকে একটা রাস্তা দেখায়। তার কি সুইসাইড করে ফেলা উচিত, নাকি এই ক্যান্সারের সঙ্গে বাকি 3টা মাস যুদ্ধ করে যেই কোনো ওয়েতে বেঁচে থাকা উচিত, কারণ সে বুঝতে পারছে না এখন তাকে কি করতে হবে।
আর এরপর আমরা দেখতে পারি সে যতবারই এই ডায়াগ্রামটা বারবার করে তার গডের সামনে ফেলছিল ততবারই তার গড বারবার করে একটা সিগন্যালই দিচ্ছিল, সেটা হচ্ছে তার জীবিত থাকা উচিত, আর যদি প্রয়োজন পড়ে তাহলে ভালো কোনো কাজে নিজের জীবনকে উৎসর্গ করা উচিত। তো এরপর পরদিন সকালবেলা যখন চ্যাং একটা হসপিটালে আসে তখন ফাইনালি তার বেঁচে থাকার একটা মোটিভেশনও সে পেয়ে যায়। আসলে এখানে সে একটা পোস্টার দেখতে পারে, যেই পোস্টারের মধ্যে এই দেশের 3টা বড় গ্যাংস্টারের ছবি ছিল, যেখানে প্রথম নম্বরের গ্যাংস্টারের নাম ছিল লিলু, আর দ্বিতীয় নম্বরের গ্যাংস্টারের নাম ছিল হংকি, আর 3 নম্বরে যেই গ্যাংস্টারটা ছিল সে আর অন্য কেউ ছিল না, সেটা ছিল চ্যাং নিজে। আর এই পোস্টারটা দেখার পরেই তার মাথার মধ্যে কিছু একটা ক্লিক করে আর সে বুঝতে পারে যে তার বেঁচে থাকার কারণটা সে পেয়ে গেছে। আর এখানে যেহেতু পোস্টারের চ্যাংয়ের যে পিকচারটা লাগানো হয়েছে আর বর্তমানে চ্যাংয়ের যে চেহারা, এই দুটার মধ্যে খুব বেশি একটা মিল নেই, এই জন্য কেউ খুব সহজে তাকে চিনতে পারছিল না। এরপর আমরা দেখতে পারি চ্যাং চলে আসে তার পুরনো একটা গ্যাংস্টার বন্ধুর সঙ্গে মিট করার জন্য, আর এখানে সে তাকে তার জীবনের লক্ষ্যটাকে বলে। আসলে তার জীবনের লক্ষ্য ছিল 3 মাস পরে মরে যাওয়ার আগে সে এই দেশের সবচেয়ে বড় গ্যাংস্টার হতে চায়, আর যদি সে এমনটা হতে যায় তাহলে তার আগে যেই 2টা গ্যাংস্টার আছে তাদেরকে তার মেরে শেষ করতে হবে। যদিও চ্যাংয়ের বন্ধু খুব ভালো করেই জানতো এটা ইম্পসিবল, তবে সে এইটাও খুব ভালো করে জানতো যে চ্যাংয়ের ঘাড়ের রগ একটা তেরা, সে কোনোভাবেই কোনো কথা শুনবে না, এই জন্য সে এই ব্যাপারগুলো নিয়ে তাকে জ্ঞান দেওয়ার ট্রাইও করে না। এরপর আমরা দেখতে পারি সে চলে আসে ডক্টর কিমের সঙ্গে মিট করার জন্য, আর এখানে ডক্টর কিমের ছেলের ব্যাগ এবং একটা ফুটবল দেখিয়ে সে বলে যে আমি তোমার ছেলেকে কিডন্যাপ করে ফেলেছি। যদিও ডক্টর কিম জানতো যে এই লোকটা খুবই বজ্জাত একটা লোক, তবে সে এত বড় বজ্জাত সেই ব্যাপারটা কিম কোনোদিন কল্পনাও করেনি, মানে সে যেই থালে খায় সেই থালি যে ফুটো করে দেয় সেই ব্যাপারটা সে কোনোদিনও কল্পনা করেনি। আর এই জন্য না চাইতেও ডক্টর কিমকে তার সাহায্য করার জন্য রাজি হতে হয়। আর এরপর আমরা দেখতে পারি চ্যাং তার শেষ ইচ্ছাটা ডক্টর কিমের সামনে বলে, সে তাকে বলে যে মরার আগে আমি চাই এই দেশের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হতে, তবে এইটা করতে হলে আমার আগে যেই 2টা ক্রিমিনাল আছে তাদেরকে আমার মেরে শেষ করতে হবে, আর এগুলো করার জন্য ডক্টরের সাহায্য তার অবশ্যই লাগবে। আসলে চ্যাংকে তার গ্যাংস্টার বন্ধুই ইনফরমেশন দিয়েছিল যে সেই 2টা গ্যাংস্টার সম্পর্কে কিম কিছু না কিছু অবশ্যই জানে। আর যখন এখানে চ্যাং কিমকে জিজ্ঞেস করে তখন কিম তাকে বলে যে সেই ছবিতে 2 নম্বর যেই গ্যাংস্টার আছে, মানে যার নাম আছে হংকি, কয়েক বছর আগে তার চিকিৎসা আমি নিজেই করেছিলাম, তবে এখন পর্যন্ত তার পেইন কিলারের দরকার পড়ে, কিন্তু সেই পেইন কিলার নেওয়ার জন্য সরাসরি আমার কাছে কখনোই আসেনি। সে এই কাজগুলো করার জন্য তার গ্যাংয়েরই একটা মেয়েকে ইউজ করে যার নাম হচ্ছে মাই, আর মাই সবসময় আমার কাছে এসে পেইন কিলার নেয়। যদিও সবাই জানে মাই হচ্ছে সেলুনের মালিক, তবে আসলে সে হচ্ছে একজন গ্যাংস্টার। এরপরে চ্যাং কিমের কাছে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল লেলু সম্পর্কে জিজ্ঞেস করে, তবে তখন কিম তাকে বলে যে পুলিশের মতো আমিও লেলু সম্পর্কে খুব বেশি একটা জানি না, তবে কয়েক বছর আগে লেলুর মা এই হসপিটালে ভর্তি হয়েছিল, আর মৃত্যুর আগে সে তার ছেলে লেলুর জন্য একটা লেটার লিখে গিয়েছিল। আর এরপর সে তাকে সেই লেটারটা দেয় আর বলে যে এই লেটারটা হয়তো বা তোমাকে কোনো সাহায্য করতে পারে, এর বাইরে আমি বেশি কিছু তার সম্পর্কে জানি না। তো এখন যেহেতু কিম তাকে সমস্ত তথ্যগুলো দিয়ে দিয়েছে, এই জন্য চ্যাংও তার ওয়াদা পূরণ করে, সে তার ছেলেকে ছেড়ে দেয়, মানে সে তার ছেলেকে ফ্রি করে দেয়। এরপরে চ্যাং এখান থেকে হংকংয়ের একটা স্পেশাল জায়গায় গিয়ে একটা হোটেল রুম বুক করে। আসলে আমরা জানতে পারি এই লোকটা হচ্ছে ড্রাঙ্কি নামের সেই লোকটার আড্ডাখানা, যেই ইনফরমেশনটা ডক্টর কিমি তাকে দিয়েছিল, এই জন্য সে তার উপরে নজরদারি করার জন্যই এই রুমটা বুক করেছে। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই চ্যাং দেখতে পারে হংকি নামের সেই লোকটা এখানে চলে আসে। সে আজকের মার্ডারটা সেলিব্রেট করার জন্য তার পুরো গ্যাং নিয়ে এখানে চলে আসে। আর এখানে মাই নামের সেই মেয়েটাও ছিল, যাকে কিনা থ্রেট করে হুমকি দামকি দিয়ে ডাঙ্কি তার টিমের মধ্যে জয়েন করিয়ে রেখেছে, কারণ এই মেয়েটা কোনোভাবেই তার সঙ্গে কাজ করতে চাইছিল না। আর তার এই সমস্ত বিহেভিয়ার আর নানান রকম কর্মকাণ্ড দেখার পরে চ্যাং এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এই লোকটাও তার মতো ঘাট তেরা, মানে সেও কারো কথা একেবারে পাত্তাই দিতে চায় না। তো এরপরে পরদিন সকালবেলা মায়ের সেলুনে চ্যাং একজন কাস্টমার হিসেবে চলে আসে, আর যেহেতু মাই চ্যাং সম্পর্কে তেমন কিছুই জানতো না, এই জন্য সে তাকে খুবই ভালোভাবে ওয়েলকাম করে আর তার সেবও করা শুরু করে। তবে মাঝপথে হঠাৎই হাঙ্কি এখানে চলে আসে, আর হাঙ্কি এসে মাইট থেকে খুঁটটা নিয়ে সে নিজেই চ্যাংয়ের শেভ করা শুরু করে। আসলে সে এমন একটা ভঙ্গর ছিল যেন সে খুবই ভালো একজন বারবার, আর এখানে সে তার সাথে মৃত্যু এবং জীবন নিয়ে নানান ভয়ঙ্কর রকমের কথাবার্তা বলছিল। তবে চ্যাংও হচ্ছে গিয়ে খুবই প্রো লেভেলের একজন খেলোয়াড়, সে হাঙ্কিকে তার সামনে এই অবস্থায় দেখার পরেও কোনোভাবেই ভয় পাচ্ছিল না। আর তখন এই ব্যাপারগুলো আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে হাঙ্কি আসলে আগে থেকেই চ্যাং সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো জানতো, আর সে এই ব্যাপারটাও জানতো যে এই লোকটা দূর থেকে তাদেরকে ফলো করছিল, এই জন্যই সে হঠাৎই সেলুনের মধ্যে এসে আক্রমণ করে দিয়েছে। এরপরে হংকি চ্যাংয়ের সাথে নানান রকমের কথাবার্তা বলে, আর এতে করে আমরা বুঝতে পারি হংকির নিয়ত হচ্ছে আজকে চ্যাংকে শেষ করে দেয়া। তবে যতক্ষণে সে চ্যাংকে শেষ করে দিত তার আগেই ছোটোখাটো একটা কেসের জন্য পুলিশ এসে হংকিকে অ্যারেস্ট করে ফেলে, আর হংকি আর তার পুরো গ্রুপকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যায়। আর যখন হংকি এখান থেকে চলে যায় তখন মাই চ্যাংকে এটা বুঝিয়ে বলে যে যদি সে জীবিত থাকতে চায় তাহলে সে যেন হংকিকে ফলো করা বন্ধ করে দেয় আর ভুলেও এই সেলুনের মধ্যে কোনোদিন না আসে। যাই হোক, এরপরে এখান থেকে যখন চ্যাং তার রুমের মধ্যে ব্যাক করে
তখন রুমের এই করুণ পরিণতি দেখার পরে সে এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে হংকি তার গ্রুপ নিয়ে তার রুমের মধ্যে অলরেডি এসে আক্রমণ করে দিয়েছিল আর সমস্ত কিছু তছনছ করে দিয়ে চলে গিয়েছে। এই জন্য চ্যাং দ্রুত এই রুমটাকে ছেড়ে দেয় আর তার জিনিসপত্রকে সে কারের ডিকির মধ্যেই রাখার সিদ্ধান্ত নেয়। আর যখনই রাত হয়ে যায় তখন চ্যাং একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে আজকে রাতের বেলায় সে ডঙ্গিকে শেষ করে দেবে। এই জন্য সে প্রথমে তার ক্যান্সারের ওষুধটা খায় আর এরপরে গাড়ি নিয়ে সোজা চলে আসে হংকির আড্ডার মধ্যে। সেখানে গিয়ে চ্যাং প্রথমে হংকির ড্রাইভারকে শেষ করে ফেলে আর এরপর সে হংকিকে মারার জন্য তার রুমের দিকে যাওয়া শুরু করে। তবে এতক্ষণে হংকি ওই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝে গিয়েছে যে চ্যাং তাকে মারার জন্য চলে এসেছে, এই জন্য সেও ঠিকঠাক প্রিপারেশন নিয়ে ফেলে। আর এই রুমের মধ্যে মায়ের যেই করুণ অবস্থা ছিল সেটা দেখে আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারি যে মাই ইচ্ছা করে হংকির সাথে থাকছে না, তাকে জোর জবরদস্তি করে তার সঙ্গে রাখা হচ্ছে। তখন এদিকে আমরা দেখতে পারি অফিসার জোরো এই বিল্ডিংয়ের নিচে চলে আসে আর যখন সে জানতে পারে দুইটা মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল একসাথে আছে তখন সে তো লটারি পাওয়ার মতো খুশি হয়ে যায়। সে চিন্তা করছিল যে আজকে দুজনকে একসাথে হয়তো ধরবো নয়তো শেষ করে দিব। এই জন্য সেও তার গ্রুপ নিয়ে তাদেরকে ফলো করা শুরু করে। তবে কিছুক্ষণ দৌড়াদৌড়ির পরে আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারি যে আসলে অফিসার জোরো কোনোভাবেই হাঙ্কিকে ধরার মোড়ে ছিল না, তার একমাত্র টার্গেট ছিল চ্যাং। আসলে কিছু বছর আগে চ্যাংয়ের সাথে যেই হারটা তার হয়েছিল সেটা সে আজ পর্যন্ত ভুলতে পারেনি। এই জন্য এখন সে চ্যাংকে শুধুমাত্র একজন ক্রিমিনাল হিসেবে না বরং তার অপোনেন্ট হিসেবে দেখা শুরু করেছিল। এই জন্য আমরা দেখতে পারি আরও একবার সে চ্যাংয়ের উপরেই আক্রমণ করে দেয় আর তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়। তবে এইবারও ক্যাপ্টেন জোরো চ্যাংয়ের সাথে খুব একটা সুবিধা করতে পারে না, এই জন্য চ্যাং তাকে আচ্ছা রকম করে ধোলাই করে। আর তাদের মধ্যে ফাইটের ইন্টেন্সিটি এতটাই বেশি ছিল যে একটা পর্যায়ে গিয়ে অফিসার চ্যাংয়ের পায়ে ভেঙে যায়। এই জন্য সে এখন আর চাইলেও কোনোভাবেই চ্যাংকে ফলো করতে পারছিল না। এই জন্য চ্যাং আবারও তার মিশনের দিকে ফোকাস করা শুরু করে, মানে তার আসল টার্গেট হংকিকে ফলো করা শুরু করে। যদিও হংকি অনেক দূরেই দৌড়ে চলে গিয়েছিল তবে চ্যাংও তাকে ফলো করতে করতে ফাইনালি একটা ওয়্যার হাউসের কাছে গিয়ে তাকে ধরেই ফেলে। আমরা জানতে পারি চ্যাংয়ের মতো হংকিও মার্শাল আর্টে এক্সপার্ট ছিল, এই জন্য তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর মারামারি হয়। তারা একে অন্যকে খুব ভালোভাবেই টক্কর দিচ্ছিল। তবে অনেকক্ষণ ধরে মারামারি হওয়ার পরে ফাইনালি চ্যাংই হংকিকে আদমরা করে ফেলে আর একটা সময় তো তাকে সেখানে মেরেই ফেলে। এখন তার মিশন কমপ্লিট করার পরে মানে হংকিকে মারার পরে সে আবারও চলে আসে মায়ের সঙ্গে মিট করার জন্য। মাইও এই ব্যাপারটা খুব ভালো করে জানতো যে এখানে থাকা মানে মৃত্যুকে ওয়েলকাম করা, এই জন্য সে চ্যাংয়ের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আর চ্যাং তাকে গাড়িতে করে নিয়ে হাঙ্কির যেই অন্য গ্যাং মেম্বাররা ছিল এক এক করে তাদের সবাইকে শেষ করে দেয়, যাতে করে পরবর্তীতে মায়ের জন্য তারা কোনো থ্রেট হতে না পারে। আর সারা রাত ধরে ড্রাইভ করার পরে পরদিন সকালবেলা ফাইনালি তারা একটা বিচের মধ্যে চলে আসে। এখানে মাই চ্যাংকে থ্যাংক ইউ বলে তাকে হংকির হাত থেকে সেভ করার জন্য। সে এখানে এগুলো এক্সপ্লেন করে বলে যে কিভাবে হংকি তাকে জোর করে তার সঙ্গে রেখেছিল, সে কোনোভাবেই তার সঙ্গে থেকে এই সমস্ত কাজগুলো করতে চাইছিল না। আর এরপর আমরা দেখতে পারি চ্যাং মাইকে তার গাড়ির চাবি দিয়ে বলে এখান থেকে দ্রুত বেরিয়ে চলে যাওয়ার জন্য। আর সে হাঙ্কির মৃত্যু সম্পর্কে পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট করার জন্য বলে, তাও আবার চ্যাংয়ের নামে। আসলে এটা সে এই জন্য করছিল যাতে করে আন্ডারওয়ার্ল্ডে এই খবরটা ছড়িয়ে পড়ে আর পুলিশের নজরে সে আরও ভয়ঙ্কর ক্রিমিনাল হয়ে যায়, মানে তার র্যাঙ্ক একটু আপগ্রেড হয়। তো এরপরে রাতের বেলায় যখন একটা হোটেল রুমের মধ্যে চ্যাং বিশ্রাম করছিল তখন সে টিভি প্লে করলে দেখতে পারে টিভিতে সব জায়গায় তার এবং হংকির খবরই চলছে। কিভাবে সে হংকিকে খুন করেছে সেই ব্যাপারগুলোই সবাই এক্সপ্লেন করে ডিটেইলি বলছে। আর এই ব্যাপারগুলোতে তো চ্যাং অনেক বেশি হ্যাপি হয়ে যায়, সে নিজের উপরে প্রাউড ফিল করা শুরু করে। আর এই সমস্ত ব্যাপারগুলোতে তার কলিজাও পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। তবে যখন তার মনে পড়ে এখনও মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল লিলু জীবিত আছে তখন তার মাথা আবারও গরম হয়ে যায়। সে এখন পর্যন্ত যেহেতু নাম্বার 1 হতে পারেনি এই জন্য তার যে বিশ্রাম নেওয়া উচিত হবে না সেই ব্যাপারটা সে এখন ক্লিয়ারলি বুঝতে পারে। তো এখন তার শেষ টার্গেটকে শেষ করার জন্য পরদিন সকালবেলায় চ্যাং একটা স্পেশাল জায়গায় চলে আসে, যেটা কিনা তার শহর থেকে অনেক দূরের একটা জায়গা ছিল। আসলে এই জায়গা সম্পর্কে সে সেই লেটার থেকে জানতে পেরেছিল, যেই লেটারটা ডক্টর কিম তাকে দিয়েছিল। আর এই লেটারটা যখন সে এখানে ডেস্কে বসা একটা মেয়েকে দেয় তখন এই মেয়েটা একটা পার্সেল তাকে কোরিয়ার করার জন্য দেয়। আসলে এই পার্সেলটার মধ্যে লিলুর মায়ের অস্থিয়া ছিল, যেগুলো কিনা চ্যাংকে একটা স্পেশাল অ্যাড্রেসে পৌঁছে দিতে হবে। এরপরে যখন চ্যাং এগুলো নিয়ে সেই স্পেশাল লোকেশনে চলে আসে তখন সে দেখতে পারে এই জায়গাটা হচ্ছে একটা স্পেশাল ধরনের মিশনারি, যেখানে একটা স্পেশাল ধরনের কার্ড চালানো হয়েছিল। এখানে তারা চ্যাংকে খুবই সুন্দরভাবে ওয়েলকাম করে, তাকে খাবার দাবার খাওয়ার জন্য দেয়। আর একটু পরে বাকি মেম্বারদের মতো তারা চ্যাংকেও একটা স্পেশাল রুমের মধ্যে নিয়ে যায়। আর এখানে ফাইনালি তাদের সামনে তাদের লিডার চলে আসে। আসলে এই লিডার কোনো ধর্মগুরুর মতো কাজ করে, যে কিনা তার শিষ্যদেরকে ভালো ভালো জ্ঞান দেয়। তবে এই লেকচারটা শোনার সময় হঠাৎই তার শরীর অনেকটা খারাপ হয়ে যায় আর সে বমি করা শুরু করে। আর তার মুখ থেকে কোনো নর্মাল কিছু বেরোচ্ছিল না, তার মুখ থেকে কালো এক ধরনের লিকুইড বেরোচ্ছিল। এই জন্য মিশনারি সবাই তাকে হসপিটালে নিয়ে ভর্তি করে। আর মিশনারি লিডারকে ডক্টর এটা জানিয়ে দেয় যে চ্যাংয়ের স্টেজ 4 লেভেলের ক্যান্সার হয়েছে আর সে হয়তো আর কয়েক মাসই বাঁচতে পারবে।
আর এগুলো শোনার পরে সেই লিডার সরাসরি গিয়ে চ্যাংয়ের সঙ্গে মিট করে আর তাকে বলে দ্রুত তাদের মিশনারিতে জয়েন করে ফেলার জন্য, কারণ যেহেতু তার কাছে খুবই কম সময় আছে, এখন এই সময়গুলো সে যদি ভালো কাজে ইউজ করে তাহলে সে হয়তোবা শেষ মুহূর্তটা একটু উদযাপন করে যেতে পারবে। তবে যেহেতু চ্যাংয়ের মিশনটা একটু অন্যরকমই ছিল, এই জন্য চ্যাং তার কথায় খুব একটা গুরুত্ব দেয় না, সে এই মিশনারিতে জয়েন করতে সরাসরি না করে দেয়। তো পরদিন সকালবেলায় হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পরে সে গিয়ে সেই মিশনারির লিডারের সঙ্গে মিট করে আর এখানে সে তার আসল উদ্দেশ্যটা মিশনারির লিডারকে এক্সপ্লেন করে বলে। তবে তখন মিশনারির লিডার থেকে সেই ব্যাপারটা জানতে পারে যে লিলু নামের যেই গ্যাংস্টারকে সে খুঁজতে এসেছে সে তো কিছু বছর আগেই মারা গিয়েছে, সেও তার জীবনের শেষ সময়গুলো এই মিশনারিতে জয়েন করে তার পাপের প্রায়শ্চিত্ত করার ট্রাই করেছিল, আর এই মিশনারিতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে, তাকে এখানেই কবর দেওয়া হয়েছে। এরপরে সেই লিডার লেলুর কবরটাও তাকে নিয়ে দেখায়। যেমন এগুলো দেখার পরে এখন চ্যাং এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে তার যে মিশনের জন্য সে এতদিন জীবিত ছিল সেই মিশনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই জন্য চ্যাংও সিদ্ধান্ত নিয়ে ফেলে সেও এই মিশনারিতে জয়েন করে ফেলবে আর তার জীবনের শেষ সময়গুলো তার পাপের প্রায়শ্চিত্ত করে কাটানোর ট্রাই করবে। তো এরপর একটা স্পেশাল রিচুয়ালের মাধ্যমে তাকে এই মিশনারির একজন মেম্বার বানিয়ে ফেলা হয়। আর কয়েক সপ্তাহ এই মিশনারিতে প্র্যাকটিস করার পরে যখন তার মেডিকেল চেক আপ করা হয় তখন সে একটা মিরাক্কেল লক্ষ্য করে। ডাক্তার তাকে বলে যে তার ক্যান্সার পুরোপুরিভাবে গায়েব হয়ে গেছে। আর এগুলো শোনার পরে তো সেও এই মিশনারির উপরে পুরোপুরি বিশ্বাস করা শুরু করে আর এই মিশনারির ফুল টাইম মেম্বার হওয়ার সিদ্ধান্ত নেয়। এই জন্য সে তার পুরনো জীবনের যত স্মৃতি যত জিনিসপত্র ছিল সেগুলোকে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ যদি সে মিশনারিতে পুরোপুরি মনোনিবেশ করতে চায় তাহলে তার পুরনো অতীতকে ফেলে দিতে হবে। আমরা দেখতে পারি সে তার দাদির ঘড়িটা এবং টাকাগুলো সেই মিশনারি লিডারকে দিয়ে দেয়, তার সমস্ত জামা কাপড় এবং আগের যত জিনিসপত্র ছিল সেগুলোকে পুড়িয়ে ফেলা হয়, আর তার শেষ যেই সম্বলটা ছিল মানে তার গানটা সেটা সে এখানে একটা গর্ত করে গর্তের মধ্যে পুঁতে ফেলে। তো এরপর এমন করে করে কয়েকটা মাস সমস্ত ব্যাপারগুলো স্বাভাবিকভাবেই চলা শুরু করে আর এখন চ্যাং এই মিশনারির উপরে পুরোপুরি বিশ্বাস করা শুরু করেছিল আর এই মিশনারি কাজ করার যে ধরন সেটার উপরেও সে পুরোপুরি বিশ্বাস করছিল। তবে এরপরে কয়েক মাস পরে যখন একটা মহিলা একটা বাচ্চাকে নিয়ে এখানে চলে আসে তখন চ্যাংয়ের সাথে যে জিনিসটা হয়েছিল তার সাথে ঠিক তেমনই জিনিসটা হয়। মানে এখানে বক্তৃতা শুনতে শুনতে সেই ছেলেটা বমি করা শুরু করে আর তার পেট থেকেও কালো ধরনের সেই লিকুইডগুলো বেরিয়ে আসে। আর যখন তারা সবাই সেই ছেলেটাকে হসপিটালে নিয়ে ভর্তি করায় তখন এখানে সমস্ত মেম্বারদের কথাবার্তা শোনার পরে চ্যাং এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে মিশনারি লিডারের একটা চাল। যারাই প্রথমবারের মতো এই মিশনারিতে আসে তাদের খাবারের মধ্যে একটা স্পেশাল জিনিস মিলিয়ে দেওয়া হয়, যেই জন্য তারা কয়েক ঘন্টা পরেই কালো ধরনের বমি করা শুরু করে। আর যখন তাদেরকে হসপিটালে ভর্তি করা হয় তখন এই ডক্টরও তাদের সঙ্গে মিলিত হয়ে সমস্ত পেশেন্টদেরকে বোকা বানিয়ে তাদের গ্রুপে জয়েন করানোর ট্রাই করে। আর এই সমস্ত ব্যাপারগুলোতে চ্যাং এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে তার সাথে আসলে কি করা হয়েছিল। আর যখন সে ডক্টরের চেম্বারের দিকে ভালো করে লক্ষ্য করে তখন সে দেখতে পারে ডক্টর এই মহিলাকে ফেক একটা এক্সরে রিপোর্ট দেখিয়ে কিভাবে বোকা বানাচ্ছিল। এগুলো দেখার পরে চ্যাং ওই ব্যাপারটা বুঝতে পারে যে আসলে তার সাথেও ঠিক এমনটাই করা হয়েছিল। আর এখন এগুলো শোনার পরে এই মহিলাও তাদের কথার মধ্যে রাজি হয়ে যায় আর সেও এই মিশনারিতে জয়েন করার সিদ্ধান্ত নিয়ে ফেলে। আসলে এই সমস্ত ব্যাপারগুলো তাদের মেম্বার বাড়ানোর একটা চাল ছিল। আর পরদিন সকালবেলা এই মহিলাও তাদের টিমে জয়েন করার জন্য তার সমস্ত জমা করার টাকা এবং সমস্ত জুয়েলারি তাদের হাতে দিয়ে দেয় আর এরপর তার সমস্ত স্মৃতিগুলো পুড়িয়েও ফেলা হয়। যদিও এখন চ্যাং এই মিশনারির মেম্বার হয়ে গেছে, তবে এখন আস্তে আস্তে করে হলেও সেই মিশনারির ফ্রড সম্পর্কে জানতে পারছে। তো এরপরে পরদিন সকালবেলা যখন একটা রিচুয়ালের মাধ্যমে সেই মহিলাকে তাদের গ্রুপে জয়েন করানো হচ্ছিল তখন এখানে চ্যাং চলে আসে আর তাদের সবাইকে এই আলতু ফালতু জিনিসগুলো বন্ধ করার জন্য বলে। তবে তখন এই মিশনারি লিডার তার আসল রূপে ব্যাক করে। আসলে এতদিন যেহেতু চ্যাং মারামারি প্র্যাকটিস করেনি আর সে অনেক দিন ধরেই খুবই নর্মাল একটা লাইফ লিড করছিল, এই জন্য সেই মারামারিটা খুব ভালোভাবে করতে পারছিল না। এই জন্য তারা সবাই মিলে ধরে চ্যাংকে আচ্ছা রকম করে ধোলাই করে একটা সময় তাকে জীবিতই নিয়ে কবর দিয়ে ফেলে। তবে একটু পরে চ্যাং সেই কবর ভেঙে বাইরে চলে আসে আর এখন সেই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝে গিয়েছে যে এই মিশনারি লিডার হচ্ছে একটা ভয়ঙ্কর রকমের ফ্রড, যে কিনা তার সাথে ফ্রড করেছে এবং বাকিদের সাথেও করেছে। আর তাছাড়া যেহেতু সে তাকে জীবিত কবর দিয়ে মেরে ফেলার ট্রাই করছিল এই জন্য সে এটার প্রতিশোধ নেয়ার জন্য ফাইনালি তার আগের রূপে ব্যাক করে। সে তার পুঁতে ফেলা সেই বন্দুকটাকে আবারও বের করে আর এইটার প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সে চলে যায় লিলুর কবরটাকে খুঁড়ে দেখার জন্য। আর যখন সে কবরটা খুঁড়ে লাশটা চেক করে তখন সে বুঝতে পারে যে এই কবরটা পুরোপুরি খালি পড়ে আছে। আর এখানে একটা পিকচারের মাধ্যমে সেই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে যেই লিলুকে সে খুঁজছে মানে তাইওয়ানের মোস্ট ওয়ান্টেড যেই ক্রিমিনাল সে আর অন্য কেউ ছিল না, সে ছিল এই মিশনারি সেই লিডারই। তো এখন চ্যাং বুঝতে পারে প্রতিশোধ নেওয়ার সময় চলে এসেছে, এই জন্য সে গানটা নিয়ে সোজা মধ্যে চলে আসে আর সে এখানে কয়েকজনকে মেরে মিশনারি লিডারের সামনে চলে আসে আর এখানে সবাইকে সমস্ত ব্যাপারগুলো বুঝিয়ে বলার ট্রাই করে। সে যে ফ্রড এই জিনিসগুলো সবার সামনে এক্সপ্লেন করে বলে। তবে এখন পর্যন্ত কেউই চ্যাংয়ের কথায় বিশ্বাস করছিল না, এই জন্য সে মিশনারি লিডারকে শ্যুট করে সেখানে মেরেই ফেলে।
আর এরপর সে আরও কয়েকজন ফলোয়ারকেও শ্যুট করে মেরে ফেলে, যারা কিনা তার মৃত্যুর পরেও এই মিশনারিকে কন্টিনিউ করার ক্ষমতা রাখত। তো এখন যেহেতু চ্যাং তার মিশন কমপ্লিট করে ফেলেছে, মানে এখন সে 2টা মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালকে মেরে সে নিজে তাইওয়ানের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হয়ে গেছে। এই জন্য এখন আর তার করার মতো তেমন কোনো কাজ ছিল না। এই জন্য সে ফাইনালি সিদ্ধান্ত নেয় সে এখন আবারও তাইওয়ানে ব্যাক করবে আর সে নিজে গিয়ে পুলিশের কাছে সারেন্ডার করবে। এই জন্য যখন সে শিপ দিয়ে তাইওয়ানের দিকে ব্যাক করছিল তখনই সে অফিসার জোরোকে কল দিয়ে সমস্ত ব্যাপারগুলো জানিয়ে দেয়। আর যতক্ষণে সে গিয়ে পৌঁছায় তার আগেই পুলিশ তার জন্য সমস্ত বাহিনী নিয়ে ওয়েট করছিল। আর এখানে কোনো মারামারি না করেই সে জোরোর কাছে সারেন্ডার করে দেয়। তবে জোরো দেখতে পারে তার চেহারার মধ্যে একটা আনন্দের ছাপ, মানে সে যেন পুরো তৃপ্ত হয়ে গেছে। এতক্ষণে এখানে মিডিয়াও চলে এসেছিল, আর যতক্ষণে তাকে তারা পুলিশের গাড়িতে তোলার ট্রাই করছিল তার আগে সে মিডিয়ার দিকে হাত উঁচু করে বলে যে আমি যা কিছুই করেছি সেগুলোর জন্য আমি গর্বিত। এরপর যখন চ্যাংয়ের কেসটা কোর্টে তোলা হয় তখন তার এতগুলো মার্ডার এবং তার এই ভয়ঙ্কর ব্রুটালিটির জন্য তার ফাঁসির সাজা শোনানো হয়। আর যখন সে জেলে তার মৃত্যুর জন্য অপেক্ষা করছিল তখন একদিন ডক্টর কিম তার সঙ্গে মিট করতে আসে। আর এখানে রিভিল করা হয় এই মুভির সবচেয়ে বড় টুইস্ট। এখানে ডক্টর কিম চ্যাংকে বলে যে আসলে তোমার ক্যান্সার কিছুই হয়নি, আমি ইচ্ছা করে তোমাকে মিথ্যা কথা বলেছি। আসলে শুরু থেকে আমি ক্রিমিনালদেরকে হেট করতাম, তবে তবুও ভয়ে বাধ্য হয়ে তাদের চিকিৎসা আমাকে করতে হতো, তবে কখনো মন থেকে আমি তাদেরকে সমর্থন দিতাম না। আর আমি তোমাকে মিথ্যা বলে ক্যান্সারের ভুল রিপোর্টটা এই জন্য দেখিয়েছিলাম কারণ আমি চাইছিলাম যাতে করে তুমি তোমার জীবনের শেষ মুহূর্তগুলো মনে করে তুমি তোমার ছোটোখাটো কিছু মিশন কমপ্লিট করে পুলিশের কাছে স্যারেন্ডার করে দেবে। তবে তুমি হচ্ছে গিয়ে আরও বড় ধরনের খেলোয়াড়। তুমি এমন একটা মিশন চুজ করলে যেটা কিনা আসলে পুলিশের জন্য এবং সোসাইটি দুজনের জন্যই খুবই ভালো ছিল। এরপরে ডক্টর কিম তাকে বলে যে আমার মিথ্যা কথা বলার জন্য আমি খুবই হ্যাপি। আমার একটা মিথ্যার জন্য তুমি শুধুমাত্র পুলিশের কাছে স্যারেন্ডার করনি, বরং তুমি মোস্ট ওয়ান্টেড 2টা ক্রিমিনালকে পর্যন্ত খুন করেছো। এরপরে কিমের মৃত্যুদণ্ড কার্যকর করার আগে তার কাছে তার শেষ ইচ্ছাটা জানতে চাওয়া হয়। তখন সে বলে যে মাই নামের সেই মেয়েটার হাতে সে তার জীবনের শেষ শেপটা করতে চায়। আর এই জন্য অফিসার জোরো অনেক কষ্টে খুঁজে সেই মাই নামের মেয়েটাকে বের করে আর তাকে তার শেপ করার জন্য নিয়ে আসে। এখানে মাইকে দেখার পরে চ্যাংয়ের চেহারার মধ্যে যেই হ্যাপিনেস আমরা দেখতে পারি, এতে আমরা এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারি সে হয়তো মাইকে পছন্দ করা শুরু করেছিল। আর মাইও তাকে খুবই সম্মান দিত, কারণ সেই হচ্ছে গিয়ে সেই লোক যে কিনা হংকির হাত থেকে তাকে সেভ করেছিল। এরপরে যখন মাই তার শেপ করা শুরু করে তখন আমরা দেখতে পারি চ্যাং কান্নাকাটি করা শুরু করে। আসলে চ্যাংয়ের চোখ দিয়ে পানি পড়ছিল, যাতে আমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারি যে এই জীবনের যেই মায়া, মানে বেঁচে থাকার যে একটা মোহ, সেই জিনিসটা এখন পর্যন্ত চ্যাং কাটিয়ে উঠতে পারেনি। এরপরে শেভিং কমপ্লিট হওয়ার পরে চ্যাংয়ের যে জিনিসপত্র আছে সেগুলো মাইকে দিয়ে দেওয়া হয়। এটা এই জন্য করা হয় কারণ চ্যাংও এমনটাই চাইছিল। আসলে চ্যাংয়ের মতে এখন পৃথিবীতে মাই হচ্ছে একমাত্র কেউ যে কিনা চ্যাংয়ের বাঁচা এবং মরাতে একটু চিন্তিত হবে। এই জন্য তার দাদির ঘড়িটাও সে তাকে দিয়ে দেয়। এরপরে ফাইনালি সেই দিন চলে আসে যেই দিন চ্যাংয়ের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আমরা দেখতে পারি তাকে একটা স্পেশাল জায়গায় নিয়ে আসা হয়, কারণ তার শরীরের মধ্যে বিষ ইনজেক্ট করে তাকে মারা হবে। তবে মৃত্যুর আগে ডক্টর তাকে বেহুশ করে নিতে চাইছিল, তবে চ্যাং বলছিল যে না, আমি বেহুশ হতে চাই না, আমি জীবিত থেকে নিজের চোখ দিয়ে নিজের মৃত্যুটাকে উদযাপন করতে চাই। এরপরে মুভির লাস্টে আমরা দেখতে পারি যখন চ্যাংয়ের মৃত্যু হচ্ছিল তখন তার চেহারার মধ্যে একটা খুশি ছিল। আসলে তার চেহারা এবং চোখ দেখে আমরা এই জিনিসটা বুঝতে পারি যে এখন সে তার জীবনে পরিতৃপ্ত হয়ে গেছে। এখন মৃত্যুর আগে তার জীবনের প্রতি কোনো আক্ষেপই তার নেই। আর এমনই একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়।